সমন কি এবং সিপিসিতে সমনটা কেন এতটা গুরুত্বপূর্ণ এবং সমন আসলে আমাদের পরীক্ষার জন্য কেন গুরুত্বপূর্ণ সমন বিষয়টা। তো আমরা তো প্রত্যেকেই জানি যে সমন কোথায় আছে, অর্ডার 5। সিপিসির অর্ডার 5 বে আমরা সমন বিষয়ে বিস্তারিত আমরা রুলগুলা দেখব যে সমন কোন কোন ভাবে সমন সার্ভ হয়, কিভাবে একটা সমন প্রপারলি সার্ভ হবে, যদি সমন না দেওয়া হয় সেক্ষেত্রে মানে সেক্ষেত্রে এর কনসিকুয়েন্সটা কোথায় কি হবে, এই টোটাল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমত দেখব যে আইনের ভাষায় সমনটা আসলে কি। তো আমরা একটু দেখি, সমন হচ্ছে বিবাদীকে আদালতে হাজির হওয়ার আনুষ্ঠানিক লিখিত একটা নির্দেশ। এটা তো আমরা বুঝতে পারি যে একজন বাদী যখন একটা মামলা করে, মামলাটা যখন তার প্লেন্টটা যখন সাবমিট হয় আদালতে, সেখান থেকে তারপরে আদালত কি করে, বিবাদীকে তো জানাইতে হবে, কারণ আপনি যে একজনের নামে মামলা করলেন ওনাকে তো আদালতকে যখন আপনি জানাইলেন যে আপনার এই প্রবলেম হয়েছে বা আপনার এই রাইটটা দরকার, আপনার এই রিমেডি দরকার, আদালত তখন কি করবে, আপনি যাকে অভিযুক্ত করছেন বা আপনি যাকে বিবাদী করছেন এই মামলায়, তাকে আদালত একটা লিখিত নোটিশ দিবে, হ্যাঁ, একটা লিখিত নির্দেশ দিবে যে এটা আপনি কোর্টে আপনি আসেন, আপনার বিরুদ্ধে অমুকে একটা অভিযোগ আনছে, আপনি এই বিষয়ে কি বলবেন, আপনি অভিযোগ স্বীকার করেন কিনা অথবা এই অভিযোগ আদৌ সত্য কিনা, টোটাল মানে বিষয়টাকে জানানোর জন্য বিবাদীকে তারা কি করে, একটা সমন দেয়, যে লিখিত একটা নির্দেশ দেয়, ওটা কি আমরা সমন বলি। ওকে, এখন সমনের উদ্দেশ্য কি, সমনের উদ্দেশ্যটা কি, যে সমনটা যে কেন দেয় আদালত, সমনের উদ্দেশ্য হচ্ছে ন্যাচারাল জাস্টিস, অর্থাৎ বিবাদীকে শোনার সুযোগ দেওয়া। হ্যাঁ, এর একটা আপনার ল্যাটিন টার্ম আছে, ওডি আল্টারাম পার্টেন, এটা তো শুনছি আমরা মনে হয় পড়ার যখন আমরা এলএলবি পড়ছি, তাই না? ওডি আল্টারাম পার্টেন হচ্ছে ন্যাচারাল জাস্টিসের ক্ষেত্রে বিবাদীকে শোনার একটা সুযোগ দেওয়া। ওকে, এতটুকু বোঝা যাচ্ছে? ওকে ওকে, এর মূল বিধানটা হচ্ছে অর্ডার 5 সিভিল প্রসিডিউর কোড 1908, অর্থাৎ সমন ছাড়া কোনো ডিক্রি বৈধ হয় না। আপনি যদি প্রপার সমন সার্ভ না করেন, সেক্ষেত্রে একতরফা বলেন বা আপনি এমনি বাস্তব ডিক্রি বলেন, কোনোটাই আপনার টিকবে না যদি আপনি প্রপার সমন সার্ভ করা না হয়। তাহলে সমনটা কিন্তু সিপিসির জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমাদেরকে এই বিষয়টা জানতে হবে যে সমন ছাড়া কোনো ডিক্রি বৈধ হয় না, বিবাদীকে তার বিরুদ্ধে দাবির কথা জানানো ন্যায় বিচারের মূল শর্ত। এটা কি ন্যাচারাল জাস্টিসের একটা মূল শর্ত। ওকে, তাহলে আমরা দেখি যে সমনটা আসলে কিভাবে ইস্যু হয়। ঠিক আছে, সমনটা ইস্যু হয় হচ্ছে আপনার 5 কর্মদিবসের মধ্যে, অর্থাৎ আপনি যখন একটা মামলা, একটা প্লেন্ট সাবমিট করবেন, তো প্লেন্টটা যেদিনকে আপনার মানে আদালতে উঠবে, আদালত যেদিনকে দেখবে, দেখার পর 5 কর্মদিবসের মধ্যে সমনটা কিন্তু ইস্যু করতে হয়। জারি না, কিন্তু ইস্যু করতে হয় সমনটা 5 কর্মদিবসের মধ্যে। এটা কোথায় আছে, আমার রুল 1-এ আছে, অর্ডার 5 এর রুল 1-এ আছে আপনার যে 5 কর্মদিবসের ভিতর সমনটা ইস্যু হইতে হবে। এবং এটা হচ্ছে প্রথমত আপনি একটা মামলার প্লেন্ট জমা দিলেন, আমরা যে স্ট্রাকচারে দেখাইছি, দেখা যাচ্ছে স্ক্রিন? স্যার দেখা যাচ্ছে, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে সমনটা ইস্যু হয় হচ্ছে মামলা দায়েরের প্লেন্ট জমা দেওয়া হয়েছে, এখান থেকে এই যে অর্ডার 5 এর রুল 1 অনুযায়ী সমন ইস্যু হবে কতদিনের ভিতর, 5 কর্মদিবসের মধ্যে। তারপর হচ্ছে অর্ডার রুল 2-তে হচ্ছে প্লেন্ট কপি সংযুক্ত করতে হবে, আপনার যে আরজিটির একটা কপি সমনের সাথে কিন্তু সংযুক্ত করতে হবে। তো সহজ বিষয় বোঝা যাচ্ছে না যে একটা সমনে আপনার কি থাকবে, প্লেন্টের একটা কপি থাকবে, সংযুক্ত করতে হবে, এবং আদালত বলবে যে ঠিক আছে আপনার বিরুদ্ধে অমুকে একটা অভিযোগ আনছে বা একটা মামলা করা হয়েছে, আপনি কোর্টে এত তারিখে আসেন, আসার পরে একটা জবাব, মানে সরি, আপনি 30 দিনের ভিতরে একটা লিখিত জবাব দেন, এরকম তো সমনটা হয়, তাই না?
হ্যালো, বোঝা যাচ্ছে ভাই? ওকে, তাহলে আমরা কি পাইলাম? অর্ডার 5 রুল 1 অনুযায়ী মামলা দায়েরের পর সমন ইস্যু হয় এবং রুল 2 অনুযায়ী আপনার সমনের সাথে প্লেন্টের কপি সংযুক্ত থাকতে হয়। সমনে হাজিরার তারিখ ও সময় সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আবশ্যক। অর্থাৎ সমনে আপনার কবে উনি হাজির হবেন এবং কোন সময় হাজির হবেন আদালতে, সেই বিষয়টা কিন্তু বিস্তারিত উল্লেখ থাকবে সমনে। ঠিক আছে, প্লেন্টের কপি ছাড়া সমন অসম্পূর্ণ গণ্য হয়। এই পয়েন্টটি প্রায় পরীক্ষায় প্রবলেম অ্যান্সারে ব্যবহৃত হয় কিন্তু, যে প্লেন্টের কপি ছাড়া সমন গণ্য হবে কিনা বা সম্পূর্ণ হবে কিনা, এই ধরনের প্রশ্ন আসলে আমরা লিখতে পারবো না। তাহলে আমরা দেখি যে সমন সার্ভিসের আসলে পদ্ধতিটা কি। হ্যাঁ, সমন সার্ভিস, আপনি যে সমনটা আদালত ইস্যু করলো, এই সমনটা কিভাবে আপনি পাঠাবেন বিবাদীর কাছে, তাই না? তো আমাদেরকে দেখতে হবে যে সমনটা আসলে সার্ভিসের কি কি পদ্ধতিতে সমন সার্ভিস করা যায়। তো প্রথমত আমরা দেখি যে সমন আপনার ব্যক্তিগত সার্ভিস, অর্থাৎ বিবাদীকে আপনি সরাসরি সমন প্রদান করতে পারবেন, এটা হচ্ছে সর্বোত্তম পদ্ধতি। একটা পাইলাম। তারপরে বলছে কি, দ্বিতীয়টা হচ্ছে এজেন্ট ও পরিবারের মাধ্যমে, অর্থাৎ আপনি কোনো প্রতিনিধির মাধ্যমে প্রাপ্তবয়স্ক পরিবারের সদস্য বা অনুমোদিত এজেন্টের হাতে প্রদান করতে পারবেন। অনুমোদিত এজেন্ট বলতে আপনার বাসার কাজের লোক কিন্তু এজেন্ট না, পরিবারের অংশ না। এই বিষয়টা মাথায় রাখবেন। এই বিষয়টা মাথায় রাখবেন যে এজেন্ট বা পরিবারের মাধ্যমে মানে প্রাপ্তবয়স্ক সদস্য হইতে হবে পরিবারের, এবং অনুমোদিত যদি কোনো আপনার ম্যানেজার বা ট্রাস্টি থাকে, হ্যাঁ, কিন্তু বাসার কাজের লোক এজেন্টের অন্তর্ভুক্ত না। বুঝা যাচ্ছে কাজী ভাই? জি স্যার, বুঝতে পারছি স্যার, খুব ভালোভাবে বুঝতে পারছি স্যার। তারপর বাসার কাজের লোক অন্তর্ভুক্ত না, এইটা মনে রাখলেই হবে। আর বাদ বাকি হচ্ছে পরিবারের প্রাপ্তবয়স্ক লোক হইতে হবে। আগে ছিল পুরুষ মহিলা আলাদা ছিল, এখন ওইটা নাই। এখন পুরুষ মহিলা যার কাছে আপনি দেন সমন আপনার হবে, সমন দেওয়া হবে, হ্যাঁ, প্রপার হিসেবে গণ্য হবে। তারপরে বলছে এটা হচ্ছে রুল 17-তে আছে, হ্যাঁ, রুল 17-এ কি আছে? অ্যাফিক্সেশন। অ্যাফিক্সেশনটা কি? প্রত্যাখ্যান বা পাওয়া না গেলে বিবাদীর বাসস্থানের দরজায় সাঁটানো। হ্যাঁ, আপনি যদি কোনো বাড়িতে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে ওনারা সকলে আপনাকে আপনার কথা শুনে বা আপনি আসছেন সমনটা সার্ভ করতে, শোনার পরে ওনারা বাসার দরজা বন্ধ করে দিল, তখন আপনি কি করবেন? কাউকে না পেলে আপনি ওখানে সাটাই দিয়ে আসবেন যে আপনার অমুক দিন কোর্টে হাজিরা হইতে হবে। এই আছে স্যার লটকিয়ে সমান যেটাকে লটকি, বলে। হ্যাঁ, সাটানো লটকানো একই কথা, ঠিক আছে? এটাকে বলে অ্যাফিক্সেশন। হ্যাঁ, অ্যাফিক্সেশন হচ্ছে আপনার ইংলিশ শব্দ, এটা হচ্ছে লটকানো বলেন সাটানো বলেন, এই একই কথা। আরেকটা হচ্ছে সাবস্টিটিউটেড সার্ভিস, অর্থাৎ এটা হচ্ছে রুল 20-তে। সাধারণ পদ্ধতি ব্যর্থ হইলে তখন বিকল্প পদ্ধতি, অর্থাৎ সংবাদপত্র বা আদালতের নোটিশ বোর্ড, এবং আপনার যদি এলাকার ভিতরে আপনি ওই সেটাই দিতে পারবেন, ঠিক আছে? তো এখানে দুইটা বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে রুল 17 অ্যাফিক্সেশন, ও রুল 20 সাবস্টিটিউটেড সার্ভিস। এই দুইটা কিন্তু অনেকে মানে গুলিয়ে ফেলায়, হ্যাঁ, পরীক্ষায় গুলিয়ে যায়, যার কারণে এই ভুল যেন করা যাবে না, ঠিক আছে? আমার 17 থেকে আপনার অ্যাফিক্সেশন, আর 20-এ হচ্ছে সাবস্টিটিউটেড সার্ভিস, অর্থাৎ বিকল্প পদ্ধতি। তাহলে এখান থেকে আমরা সমনের বিষয়ে তো মোটামুটি জ্ঞান অর্জন করতে পারছি। ইনশাআল্লাহ। তাহলে আমরা পরবর্তীতে দেখবো যে কিভাবে আমরা আসলে এটাকে লিখবো বা কোনভাবে আমরা পরীক্ষার খাতায় রাইট ডাউন করব, ঠিক আছে? তো আমরা তো এখন দেখি যে রুল 20-এ যেটা বলছে যে সাবস্টিটিউটেড সার্ভিস প্রয়োজন কখন। কখন সাবস্টিটিউটেড সার্ভিস প্রয়োজন? এই সাবস্টিটিউটেড সার্ভিসটা হচ্ছে আপনার যখন আপনার পূর্বের যে 4টা পদ্ধতি আছে এইটা যখন ব্যর্থ হবে, ওখানে যখন আপনি সাবমিট করতে পারবেন না বা ওখান থেকে আপনার প্রপার সমন সার্ভ করা হচ্ছে না, সেক্ষেত্রে আপনি সাবস্টিটিউটেড সার্ভিস ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা দেখি এর শর্তটা কি, ঠিক আছে?
এর মূল শর্ত হচ্ছে সাধারণ সার্ভিস সম্ভব না হলেই কেবল অর্ডার 5 রুল 20 এই পদ্ধতিটা প্রযোজ্য। হ্যাঁ, এই পদ্ধতিটা কি? সংবাদপত্রে প্রকাশ, আদালত প্রাঙ্গণ বা বাসস্থানে ওই যদি আপনার কেউ পালাইয়ে যায়, যে আপনার তার আবাসস্থল থেকে অনেক সময় আছে না যে দরজায়, অনেক সময় আছে যে আপনার সমন এড়াই যাওয়ার জন্য সে নিচ্ছে না, এটার জন্য সে মানে দূরে থাকে। আবার অনেক সময় আছে যে সে টোটালি বাসস্থান ত্যাগ করে। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। আর বিবাদী প্রত্যাখ্যান করলে তা কিন্তু বৈধ সার্ভিস। যদি কোনো ক্ষেত্রে আদালত ধারণা করতে পারে যে বিবাদী ইচ্ছা করে সমন রাখতেছে না, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু ওটাকে তখন বৈধ একটা সার্ভিস হিসেবে আদালত অ্যাকসেপ্ট করবে। তাহলে আমরা এখানে 3টে শর্ত আছে আর 3টে পদ্ধতি আছে। কি কি? স্বাভাবিক সেবা সম্ভব না হলে, প্রথম শর্ত কি? আপনার এই যে সাবস্টিটিউটেড সার্ভিসটা কখন প্রযোজ্য হবে? যখন স্বাভাবিকভাবে সেবা দিতে পারবেন না। ওই যে পূর্বের যে 4টা পদ্ধতি, ওইটা যখন আপনি না দিতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা। তারপরে হচ্ছে তারপর দ্বিতীয় শর্তাবলীটা হচ্ছে আপনার বিবাদীর ঠিকানা পরিবর্তন করছেন বা লুকিয়ে আছেন। যদি বিবাদীর ঠিকানা পরিবর্তন করে ফেলা, ওই যেটা বললাম যে উনি যদি ওখান থেকে চেঞ্জ হয়ে অন্য কোনো জায়গায় চলে যায়, তার যে ঠিকানা আদালতে দেওয়া হয়েছে ওই ঠিকানায় সে থাকে না, তাহলে সে তো আর সমনটা পাবে না। পাবে? সেই ক্ষেত্রে আপনি সাবস্টিটিউটেড সার্ভিসটা ব্যবহার করতে পারবেন। তারপরে 3 নম্বরটা বলছে হচ্ছে ইচ্ছাকৃতভাবে গ্রহণ করতে অস্বীকার করছেন। সমন যখন ইচ্ছাকৃতভাবে যিনি নিচ্ছেন না, ঠিক আছে, বা ইচ্ছাকৃতভাবে না, এটা 3টে হচ্ছে আপনার শর্ত আর 3টে হচ্ছে পদ্ধতি। পদ্ধতি 3টে কি? পদ্ধতি 3টে হচ্ছে, একটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশনা, হ্যাঁ, দ্বিতীয়টা হচ্ছে আদালতের নোটিশ বোর্ড, আদালতের যে নোটিশ বোর্ড থাকে ওখানে আপনি লটকাইয়ে দিবেন, আর তৃতীয়টা হচ্ছে বসবাসের স্থানে আপনি সাটিয়ে দিবেন। বুঝছেন? তাহলে আমরা পরীক্ষায় আসলে লিখতে পারবো না যে সাবস্টিটিউটেড সার্ভিস কখন প্রযোজ্য হয় এবং তার শর্ত কি বা পদ্ধতি কি। এই 3টে পদ্ধতি এবং 3টে শর্ত আমরা লিখতে পারবো। স্যার ইনশাআল্লাহ পারা যাবে স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। বিবাদী ঠিকানা পরিবর্তন করে পালিয়ে গেলে বা ইচ্ছাকৃতভাবে সমন গ্রহণ না করলে আদালত এই পদ্ধতি অবলম্বন করে। হ্যাঁ, বার কাউন্সিল রিটেন প্রবলেম কোশ্চেন আসে এখান থেকে কিন্তু। তাহলে এই বিষয়টা একটু মাথায় রাখবেন। বিগত দিনের প্রশ্ন অ্যানালাইজ করে আমরা দেখলাম যে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে আমরা সমন তো মোটামুটি পেলাম যে অর্ডার পাসে আছে, এবং এখান থেকে আমরা কি কি পড়লাম? রুল 1, রুল 2, রুল 17, রুল 20, আর কি পড়লাম? ওই যে রুল 15, প্রাপ্তবয়স্ক পরিবারের প্রাপ্তবয়স্ক ব্যক্তি। এই মোটামুটি কয়েকটা রুল আপনি মনে রাখলে পরীক্ষার খাতায় কিন্তু মোটামুটি ভালোভাবে লিখতে পারবেন। সমন তো দেখলাম, এখন আরেকটা টপিক দেখি আমরা, পক্ষগণের হাজিরা, যেটা অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সটা কি? আপনার এটা আছে কোথায়? অর্ডার 9-এ। হ্যাঁ, অ্যাপিয়ারেন্সটা আছে কোথায়? অর্ডার 9-এ। তো অ্যাপিয়ারেন্স হচ্ছে আপনি দুই ভাবে দিতে পারবেন। একটা হচ্ছে আইনজীবীর মাধ্যমে আপনি হাজিরা দিতে পারবেন, আর একটা হচ্ছে ব্যক্তিগত হাজিরা। তো আইনজীবীর মাধ্যমে হাজিরাটা কেমন? পক্ষের নিজে উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়, নিযুক্ত আইনজীবীর মাধ্যমে হাজিরা সম্পূর্ণ হয়। সেক্ষেত্রে বলে কি, আইনজীবীর মাধ্যমে বিবাদী মানে বাদী হাজিরা দিছে বা পক্ষ হাজিরা দিছে, তাই না? আর ব্যক্তিগত হাজিরা হচ্ছে পক্ষ স্বয়ং আদালতে উপস্থিত হতে পারেন। উভয় পদ্ধতি সমানভাবে বৈধ। এই 2টে পদ্ধতিতে হাজিরা দেওয়া যায় এবং দুটোই সমানভাবে কিন্তু বৈধ। আপনি আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে পারেন, আবার ব্যক্তি নিজেও হাজির হতে পারেন। এটি একটি কমন মিসকনসেপশন। পক্ষের নিজ উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়, আইনজীবীর নিয়োগ থাকলে তার মাধ্যমে হাজিরা সম্পূর্ণ হয়, এটা তো আমরা জানি। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে হাজির না হলে কি হয়। আমরা যে অ্যাপিয়ারেন্সটা পড়বো, অ্যাপিয়ারেন্সটা আমাদের তো সব বিষয় দেখতে হবে, যেটা থাকলে কি হবে, না থাকলে কি হবে, এর ফলাফলটা কি হবে, এর বিরুদ্ধে কোনো প্রতিকার আছে কিনা, বিস্তারিত তো দেখতে হবে নাকি?
তাহলে আমরা দেখি যে অর্ডার 9, রুল 3, 6 এবং 8, অর্ডার 9 এর রুল 3, রুল 6 এবং রুল 8 তিনটে রুল দেখতে হবে। কোনটা কোনটা? আপনার একটা হচ্ছে রুল 3, Rule 6, হ্যাঁ 6, আর হচ্ছে একটা 8, এই তিনটে রুল পড়তে হবে। তা হাজির না হলে কি হয়? এই তিনটে রুলে আছে। তো এই তিনটে রুল দেখি। একটা হচ্ছে আপনার উভয় পক্ষ অনুপস্থিত যদি থাকে, হ্যাঁ, রুল 3-তে বলছে যদি উভয় পক্ষ অনুপস্থিত থাকে, আপনি একটা মামলা করলেন কিন্তু হাজিরার দিনে হাজিরার ওই সময় কোনো পক্ষই উপস্থিত নাই, তাহলে এর ফলাফল কনসিকুয়েন্সটা কি হবে? মামলাটা খারিজ হবে। ঠিক আছে? আপনার যদি একটা মামলা করার পর উভয় পক্ষ ওই সময় অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে আপনার মামলাটা খারিজ হবে। ভাই বুঝা যাচ্ছে? এটা আছে কোথায়? রুল রুল বোঝা যাচ্ছে স্যার। রুল 3-তে আছে যে উভয় পক্ষ উপস্থিত। এটা সাধারণ কমন সেন্স যে আপনার উভয় পক্ষ যদি উপস্থিত না থাকে তাহলে মামলাটা মানে এগ্রি হবে কিভাবে? মামলাটা পরবর্তী পার্টে যাবে কিভাবে? কেউই তো নেই। আপনি অভিযোগ করছেন, হ্যাঁ আপনিও অভিযোগ করছেন, আপনিও নাই, যার বিরুদ্ধে অভিযোগ করছেন সেও নাই, তাহলে খারিজ হবে। তাহলে এটা আমরা কোথায় পাইলাম? আমাদের এই পারমিশনটা কে দেয়? রুল 3। রুল 3 স্যার। হ্যাঁ ওকে, অর্ডার 9 এর রুল 3। ওকে, হ্যাঁ আচ্ছা। তারপরে আমরা দেখি যদি শুধু বাদী হাজির হয়। এখন একটা মামলা হইলো, মামলা হওয়ার পর শুধু বাদী আসলো হাজিরার দিন, কিন্তু আপনার সমন প্রপার সমন জারি হওয়ার পরও বিবাদী আসলো না, তখন এক্সপার্টি ডিক্রি হবে বা এক্সপার্টি কার্যক্রম শুরু হবে। হ্যাঁ, আদালত ইচ্ছা করলে এক্সপার্টি ডিক্রি দিতে পারে। এটা হচ্ছে আমাদের রুল 6-এ। আর রুল 8-এ বলছে শুধু বিবাদী হাজির। এখন আরেকটা অপশন পাইলাম আমরা যে শুধু আসামি আসলো, এখন বাদী মামলা করছে, বাদীই নাই, তখন কি হবে? তখনও মামলা খারিজ হবে। অর্থাৎ আদালত তখন দেখবে যে আপনি অভিযোগ করছেন, আপনিই নাই, আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন সে ব্যক্তি হাজির, তাহলে মামলাটা খারিজ করে দেবেন। এটুকু বোঝা যাচ্ছে? স্যার বোঝা যাচ্ছে স্যার। মানে স্যার মামলা খারিজের গ্রাউন্ড স্যার দুইটা, স্যার বাদী বিবাদী যদি অনুপস্থিত থাকে, আর স্যার যদি স্যার শুধু বিবাদী উপস্থিত থাকে, স্যার বাদী অনুপস্থিত থাকে, তাহলে স্যার খারিজ হয়ে যাবে। একটা রুল 3 আর একটা রুল 8 এ স্যার। ওকে, এই রুলগুলো একটু মনে রাখবেন, রিটেনের জন্য এটাই কিন্তু দরকার। স্যার আর পাশাপাশি এক্সপার্ট হয়ে যাবে স্যার যদি বাদী হাজির থাকে, বিবাদী হাজির থাকে। গুড। তাহলে এই তিনটা রুল কিন্তু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। মুখস্থ বলেন না, মনে রাখতে হবে যে তিনটা রুল। একটা হচ্ছে আপনার রুল 3 যদি উভয় পক্ষ অনুপস্থিত থাকে, আর একটা হচ্ছে আপনার রুল 8, রুল 6 যদি বাদী হাজির থাকে, আর রুল 8 হচ্ছে বিবাদী যদি হাজির থাকে, তাহলে খারিজ হবে। উভয় পক্ষ অনুপস্থিত থাকলে খারিজ হবে, আর একটা এক্সপার্টি ডিগ্রি হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা পরবর্তী আমাদের আরেকটা বিষয় দেখি যে একতরফা ডিগ্রি। আমরা যে এক্সপার্টি ডিগ্রি বললাম যে বাদী উপস্থিত থাকলে এক্সপার্টি ডিগ্রি হবে, এক্সপার্টি ডিগ্রিটা কি? হ্যাঁ, এটা একটু আমরা দেখি একতরফা ডিগ্রিটা কি। তো এটা হচ্ছে অর্ডার 9, রুল 6। আপনার আবারও বলি, অর্ডার 9, রুল 6-এ হচ্ছে একতরফা ডিগ্রি, আর অর্ডার 3-তে হচ্ছে খারিজ, ওই রুল 3-তে হচ্ছে খারিজ, রুল 8-এ হচ্ছে খারিজ। ওকে, একটা হচ্ছে উভয় পক্ষ না থাকলে, আর একটা হচ্ছে শুধু মানে বাদী উপস্থিত, বিবাদী উপস্থিত থাকলে, বাদী উপস্থিত না থাকলে। বুঝা যাচ্ছে তো? স্যার বোঝা যাচ্ছে স্যার। আর এটা হচ্ছে অর্ডার 9, রুল 6। আর এর একটা অপরিহার্য শর্ত আছে, যেমন সমন যথাযথভাবে কিন্তু জারি হতে হবে। এই এক্সপার্টি ডিগ্রি যদি আপনাকে নিতে হয়, সেক্ষেত্রে আদালতকে সন্তুষ্ট করতে হবে যে আপনার সমনটা যথাযথভাবে জারি হয়েছে। সার্ভিসের ত্রুটি, যদি সার্ভিসের ত্রুটি থাকে, সেক্ষেত্রে ডিগ্রি কিন্তু চ্যালেঞ্জযোগ্য। আপনি যদি সার্ভিসে কোনো ত্রুটি থাকে, তাহলে আপনি যদি ডিগ্রি পান, সেক্ষেত্রে এই ডিগ্রি কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে এবং চ্যালেঞ্জযোগ্য হবে। ওকে,
তাহলে এক্সপার্টি ডিক্রি বৈধ হওয়ার পূর্ব শর্ত হলো সমন সঠিকভাবে সার্ভ হইতে হবে। এটাই পরবর্তী আমরা আমাদের যে ডোমিনেট পার্টের প্রবলেম 1 এর একটা ভিত্তি। আমার প্রবলেম 1 নিয়ে যখন পড়বো তখন আমরা এই বিষয়টা বিস্তারিত দেখব আমাদের তৃতীয় পার্টে, আমাদের ক্লাসের তৃতীয় পার্টে। ওকে, তারপরে আমরা আরেকটা আমাদের আজকের টপিক হচ্ছে মুলতবি, অ্যাডজার্নমেন্ট। হ্যাঁ, অ্যাডজার্নমেন্টটা কি, মুলতবিটা কি, এটা আমরা একটু দেখি। এটা আছে কোথায়? এটা আছে কিন্তু অর্ডার 17, অর্থাৎ 17 নম্বর অর্ডারে আছে, আর রুল 1 এ আছে কি, মুলতবি। মুলতবির মূল ধারণাটা আমরা একটু দেখি। শুনানি 1 তারিখ থেকে অন্য তারিখে স্থগিত করা, অর্থাৎ আপনার আজকে শুনানি হওয়ার কথা, আজকে হবে না, আজকে মুলতবি চাইতে পারেন যে আজকে শুনানি করা হবে না, আর 1 তারিখে অন্য একটা তারিখ দিবে। এটা কি বলে, মুলতবি। মুলতবি বোঝা যাচ্ছে যে মুলতবি বিষয়টা কি, যে আপনার যেদিনকে আর একটা শুনানি হওয়ার কথা ছিল ওই দিনকে শুনানি না করে পরবর্তী একটা তারিখ এনে ওই তারিখে আপনার শুনানি করানো, ওইটাকে বলে, ওই সময়টাকে বলে মুলতবি। কাজী ভাই বোঝা যাচ্ছে? কিন্তু এটা আছে কোথায়? অর্ডার 17 রুল 1, মুলতবির সংজ্ঞাটা। হ্যাঁ, এর মূল বিধান হচ্ছে অর্ডার 17 রুল 1 আমাদের সিভিল প্রসিডিউর কোড 1908 এ। আর এর একটা অপরিহার্য শর্ত আছে কি, সাফিসিয়েন্ট কজ প্রদর্শন আবশ্যক, যথেষ্ট কারণ ছাড়া মুলতবি দেওয়া যায় না। এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। এই অপরিহার্য যে শর্তগুলা থাকে, এই শর্তগুলা পরীক্ষার খাতায় লিখলে কিন্তু আপনাকে পরীক্ষক বেশি মার্কস দিবে। আপনি যদি এটাকে টাচ না করেন, সেক্ষেত্রে আপনি যদি সোজাসুজি লিখে যান তাহলে কিন্তু একটু কম মার্কস দিবে। অতএব আমাদের এই অপরিহার্য শর্তগুলা মনে রাখতে হবে, যে সাফিসিয়েন্ট কজ প্রদর্শন করতে হবে। অর্থাৎ মনে করেন এটা একটা জেনারেল নলেজ, যে আপনি আজকে আপনার শুনানির ডেট ছিল, আপনি আজকে শুনানিটা নিবেন না, আপনি মুলতবি আবেদন করবেন। তো মুলতবি আবেদন করবেন, আপনার তো একটা কজ দেখাইতে হবে, আপনার একটা কারণ দেখাইতে হবে যে আপনি কেন মুলতবি চাচ্ছেন। ঠিক আছে, এর জন্য একটা সাফিসিয়েন্ট কজ লাগবে। আপনি অসুস্থ থাকতে পারেন, অথবা আপনার বিশেষ কোনো আরো যে আদালত যদি সেটাকে অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে আপনি মুলতবি চাইতে পারবেন। একটা বিষয় মনে রাখবো, আমাদের আগে এই মুলতবি চাওয়া যাইতো 4 বার, এটা আমরা পরবর্তীতে পড়বো, তারপর একটু এখান থেকে বলে যাই। 4 বার চাওয়া যায়, 6 বার চাওয়া যাইতো আগে মুলতবি। এখন নতুন সংশোধনী 2025-এ যে সংশোধনটা হয়েছে, এই সংশোধনীতে আমাদের মুলতবি আপনি সর্বোচ্চ চাইতে পারবেন 4 বার। ঠিক আছে, 4 বার চাইতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এটা হ্যাঁ, আপনার এটা হচ্ছে অর্ডার 17 রুল 1, আপনার মুলতবি অ্যাডজার্নমেন্ট। হ্যাঁ, অ্যাডজার্নমেন্টটা কোথায়? অর্ডার 17 রুল 1 এ। তো আমরা এরপরে আমরা আরেকটা টপিক পড়ব, এটা হচ্ছে আপনার মামলা পুনরুদ্ধার, অর্থাৎ রেস্টোরেশন। রেস্টোরেশনটা কিরকম? এই যে আমরা আপনার যদি আপনার আটে কি পাইলাম, যে বাদী যদি উপস্থিত না থাকে, তাই না? রুল 8 এ কি পাইলাম, অর্ডার 9 এর, যে বাদী উপস্থিত না থাকলে মামলা খারিজ করে দিবে। ঠিক আছে, যদি বিবাদী একা উপস্থিত থাকে, বাদী থাকলো না, তা সেক্ষেত্রে কি পড়ছি, যে মামলা খারিজ হয়ে যাবে। খারিজ হবে না? হ্যাঁ, যদি খারিজ হয় সেক্ষেত্রে আপনার এখানে অর্ডার 9 এ অর্ডার 9 এর রুল 9 এবং রুল 13, অর্থাৎ 9 নম্বর রুল এবং 13 নম্বর রুলে বলছে যে মামলাটাকে আপনি পুনরুদ্ধার করতে পারবেন, অর্থাৎ রেস্টোরেশন করতে পারবেন। তো দেখি যে রেস্টোরেশনটা কি। বাদীর মামলা খারিজের প্রতিকার, অর্থাৎ বাদীর অনুপস্থিতিতে বা বাদীর যদি বাদীর বিরুদ্ধে মামলা খারিজ হয়, তখন বাদী এই পুনরুদ্ধারের আবেদন করতে পারবে। হ্যাঁ, তখন কি করবে, উনি অর্ডার 9 রুল 13 আন্ডারে একতরফা ডিক্রি বাতিল বা
পুনরুদ্ধারের আবেদন করতে পারবেন। এই যে আপনার একতরফা ডিক্রি দিল, সেই ডিক্রির বাতিলের জন্য পুনরুদ্ধারের আবেদন করতে পারবেন। এটা কি বলে? রেস্টোরেশন, অর্থাৎ মামলাটা পুনরায় জায়গা থেকে, মানে রেস্টোরেশন তো বুঝেন যে ব্যাকে আসা, মানে ব্যাকে নিয়ে আসা, ঠিক আছে? স্যার রেস্টোরেশন মানে স্যার একেবারে পুনর্গঠন স্যার, যেটাতে হ্যাঁ, পুনরুদ্ধার করতে পারবেন, মানে আপনার যে বিষয়টা হাতছাড়া হয়ে গেছে ওইটাকে আবার আপনার হাতে নিয়ে আসলেন, ঠিক আছে? এটাকে বলে রেস্টোরেশন। তার মূল শর্তাবলী হচ্ছে এর মূল শর্তাবলী হচ্ছে আপনার সাফিসিয়েন্ট কজ থাকতে হবে, যথেষ্ট কারণ প্রদর্শন আবশ্যক। অর্থাৎ আপনি কেন উপস্থিত থাকেন নাই, আপনি কেন মামলা করে আপনি উপস্থিত থাকলেন না, বিস্তারিত আপনার আদালতকে সন্তুষ্ট করতে হবে। যথাসময়ে আবেদন, এখানে আপনার নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। এটা তামাদি আইনে আছে যে তামাদি অনুযায়ী আপনার আবেদন করতে হবে। আমরা অ্যাপিয়ারেন্সটা দেখি। অ্যাপিয়ারেন্সে হচ্ছে আপনার যে সংক্রান্ত মূল যে রুলস গুলা, প্রথমত হচ্ছে রুল 1, ঠিক আছে? অর্ডার 9 এর রুল 1 হচ্ছে হাজিরার বাধ্যবাধকতা, যেটা উভয় পক্ষকে নির্ধারিত তারিখে আদালতে হাজির হতে হবে। তারপরে হচ্ছে রুল 3, উভয় পক্ষ অনুপস্থিত থাকলে কি হবে? কনসিকুয়েন্স, মামলা খারিজ হবে, ঠিক আছে? তাহলে আমরা 9 নম্বর অর্ডারের রুল 1 পড়ব, রুল 3 পড়ব, তারপর আমরা কি পড়ব? রুল 6 পড়ব। কেন? হ্যাঁ, যেখানে বাদী হাজির, যেটা এক্সপার্টি ডিগ্রি, হ্যাঁ, এক্সপার্টি ডিগ্রির কার্যক্রম হবে যেটাই, সেটা হচ্ছে রুল 6। এটা আমাদের গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসার মতো। তারপর হচ্ছে রুল 8, শুধু বিবাদী হাজির, এটাও গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় আসলেই দুইটা মিলেই আসবে, ঠিক আছে? বিবাদী হাজির, বাদী অনুপস্থিত, মামলা খারিজ। আর রেস্টোরেশনটা কি পাইলাম যে এইটার যে আপনার ফলাফলটা তখন বাদী কি করতে পারবে? যথেষ্ট কারণ দেখাইয়া রেস্টোরেশন বা এই এক্সপার্টি ডিগ্রি বাতিলের, এক্সপার্টি বলে এই মামলা খারিজ বাতিলের আবেদন করতে পারবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে অর্ডার 9 এর রুল 6 এবং 13 কি বলছে এক্সপার্টি ডিগ্রি সম্পর্কে। হ্যাঁ, যে যখন একটা এক্সপার্টি ডিগ্রি হয়ে যাবে, কততে হবে? রুল 6 এ যখন বাদী উপস্থিত থাকবে, বিবাদী অনুপস্থিত থাকবে, তখন কি হবে? এক্সপার্টি ডিগ্রি হবে না? একটু গভীরভাবে বিশ্লেষণ। হ্যাঁ, এখন আমরা এক্সপার্টি ডিগ্রির একটু গভীর বিশ্লেষণটা করি। যে রুল 6 অনুযায়ী ডিগ্রি প্রদানের ভিত্তি হচ্ছে, এক্সপার্টি ডিগ্রি প্রদানের ভিত্তি হচ্ছে রুল 6, অর্থাৎ বাদী উপস্থিত, বিবাদী অনুপস্থিত, সমন সঠিকভাবে সার্ভ হয়েছে। সমনটা এখানে একটা কন্ডিশন আছে যে সমন কিন্তু সঠিকভাবে সার্ভ হইতে হবে এবং বিবাদী অনুপস্থিত থাকতে হবে। এই দুই শর্তে যদি আদালত একতরফা ডিগ্রি দিতে পারেন, এই দুইটা শর্ত যদি পূরণ হয়, সেক্ষেত্রে আদালত এক্সপার্টি ডিগ্রি দিতে পারেন। আর রুল 13-তে বলছে ডিগ্রি বাতিলের ভিত্তি, অর্থাৎ সমন সঠিকভাবে সার্ভ হয়নি অথবা সাফিসিয়েন্ট কজ দেখাতে পারলে, যদি দেখানো হয় যে সমন সঠিকভাবে সার্ভ হয় নাই, বিবাদী যদি এসে দেখায় দেয়া সমন তো বাদীপক্ষ সঠিকভাবে সার্ভ করে নাই, আমি সমন পাই নাই, আমি জানি না আমার নামে মামলা হয়েছে, হ্যাঁ, অথবা যদি সাফিসিয়েন্ট কজ দেখাইতে পারে, অথবা যে আমি জানছি কিন্তু আমি অসুস্থ ছিলাম, আমি আসতে পারি নাই, যে কোনো একটা বিষয় যদি সাফিসিয়েন্ট কজ আদালতকে সন্তুষ্ট করতে পারে, সেক্ষেত্রে তখন এই এক্সপার্টি ডিগ্রি বাতিল হবে। এটা কোন রুলের আন্ডারে? রুল 13-র আন্ডারে। তো আমরা মনে রাখতে পারবো না এক্সপার্টি ডিগ্রি থেকে যে রুল 13 এবং এক্সপার্টি ডিগ্রি আছে রুল 6 এ, ভিত্তিটা হচ্ছে রুল 6 এ, আর 13-তে হচ্ছে এইটা বাতিলের যে ভিত্তি, বা বাতিলের যে আবেদন করবে। তাহলে আমার যদি কোনো ক্লায়েন্টের এক্সপার্টি ডিগ্রি হয়ে যায় কোনো ক্লায়েন্টের বিরুদ্ধে, ওই ক্লায়েন্ট যদি আপনার কাছে আসে, তাহলে আপনি লিখতে পারবেন না যে আমি 13 রুলের আন্ডারে তখন ডিগ্রি বাতিলের আবেদন করব। হ্যাঁ, পারা যাবে? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দেখি যে 2025 সালের সংশোধনীটা কি আসছে এখানে। হ্যাঁ, অর্ডিন্যান্স নাম্বার আপনার 18 অনুযায়ী রুল 13-1 নতুন প্রবিষ্য যুক্ত করা হয়েছে। তাহলে আমরা কি পাইলাম যে অর্ডিন্যান্স নাম্বার 18-র আন্ডারে, এটা হচ্ছে কত? 2025 সালের কিন্তু অর্ডিন্যান্স নাম্বার 18, হ্যাঁ, অনুযায়ী, আবার ওই অর্ডারের সাথে মিলাই ফেলাইয়েন না, এই 18 কিন্তু সেই 18 না,
এটারও প্রয়োজন নাই, তারপরও জানার জন্য আমাদের দরকার, বা আপনি যদি একটু লিখতে পারেন আরো ভালো হবে, যে অর্ডিন্যান্স নাম্বার 18 অনুযায়ী রুল 13 এক এ নতুন প্রবিষ্য যুক্ত হয়েছে। একই বিবাদীর জন্য একবারের বেশি ডিগ্রি বাতিল করা যাবে না। যদি আপনার এক্সপার্টি ডিগ্রি একবারের জন্য বাতিলের আবেদন করতে পারবেন শুধুমাত্র। ঠিক আছে, এটা আগে কোনো লিমিট ছিল না, এটা এখন একবারের বেশি আপনি পারবেন না। ওকে, বোঝা যাচ্ছে এখান থেকে? সজীব ভাই জি স্যার, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার, ইনশাল্লাহ বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখি যে এই মানে একজন বিবাদীর জন্য একবারের বেশি কিন্তু আপনি এই এক্সপার্টি ডিগ্রি বাতিলের আবেদন করতে পারবেন না। এটা কবে আসছে? 2025-এর সংশোধনীতে আসছে, রুল 13-1 প্রবিষ্য যুক্ত হয়েছে। ঠিক আছে, এই বিষয়টা মনে রাখতে হবে। আর রুল 17-1 যেটা আমরা অ্যাডজার্নমেন্ট পড়লাম, অ্যাডজার্নমেন্ট মানে কি? মুলতবি। মুলতবি বিষয়টা এটা মনে রাখতে হবে, এটার সংশোধিত সীমা আছে। হ্যাঁ, এটা 2025 সংশোধনের আগে ছিল সর্বোচ্চ 6 বার মুলতবির অনুমোদিত হইতো আদালত থেকে। হ্যাঁ, বর্তমানে এটা সর্বোচ্চ 4 বার আপনি দিতে পারবেন, এবং আদালত খরচ ধার্য করতে পারে আপনার এই মুলতবি আবেদনের। আপনি আপনার বাদীর পক্ষে, বা বাদী না, আপনার ক্লায়েন্টের পক্ষে, হ্যাঁ, আপনি সর্বোচ্চ 4 বার মুলতবির অনুমোদন আনতে পারবেন আদালত থেকে, খরচ ধার্য করতে পারে আদালত। তার মূল বিধান হচ্ছে অর্ডার 17 রুল 1, সাফিসিয়েন্ট কজ থাকলে মুলতবি মঞ্জুর হয়। মুলতবি মঞ্জুর হইতে হলে আপনার কি থাকতে হবে? সাফিসিয়েন্ট কজ থাকতে হবে কিন্তু। ঠিক আছে, এটা পূর্বের সীমা ছিল 6 বার, 2025-এর সংশোধনীতে এখন সর্বোচ্চ 4 বার। রুল 13 রুল 1-এর 3-তে আছে এই কথাটা বলা। হ্যাঁ, এটা হচ্ছে অর্ডার 17-এর রুল 1-এর 3, অনের মানে 3 নম্বরে আছে, আদালত কষ্ট আরোপ করতে পারেন। অথবা যদি আপনার রুল 8-এ যে পাইলাম যে বিবাদী উপস্থিত থাকলে মামলা খারিজ হবে না, জি স্যার। রুল 3-তে পাইলাম এবং রুল 8-এ পাইলাম কি, আমরা যে বাদী উভয় পক্ষ অনুপস্থিত থাকলে, রুল 3-তে স্যার হচ্ছে বাদী বিবাদী উভয় যদি অনুপস্থিত থাকে, আর রুল হচ্ছে 8-এ হচ্ছে যদি শুধু বাদী অনুপস্থিত থাকে। বাদী অনুপস্থিত থাকে, তাহলে আপনার সাফিসিয়েন্ট কজ দেখাইয়া রুল 9-এ পুনরুদ্ধারের আবেদন করতে পারবে। কে পারবে? বাদী পারবে, মামলাটাকে পুনরুদ্ধারের আবেদন করতে পারবে, রেস্টোরেশনের আবেদন করতে পারবে। আর রুল 13-তে বলছে একতরফা ডিক্রি হয়ে গেলে। রুল 9 আর রুল 13 কিন্তু দুইটা আলাদা বিষয়। হ্যাঁ, এই দুইটা কিন্তু মিলানো যাবে না। রুল 9-এ হচ্ছে বাদী আবেদন করতে পারবে রেস্টোরেশনের, আর রুল 13 বলছে একতরফা ডিক্রি হয়ে গেলে। একতরফা যদি ডিক্রি হয়ে যায় তাহলে আপনি বিবাদী আবেদন করতে পারবে। বিষয়টা বুঝতে পারছেন? রুল 9 হচ্ছে বাদী আর রুল 13 হচ্ছে বিবাদী। স্যার রুল 13-তে শুধু স্যার বিবাদের অধিকার দিয়েছে স্যার। হ্যাঁ, একতরফা ডিগ্রি হয়ে গেলে, একতরফা ডিগ্রি কখন হবে? যখন আপনি বিবাদী অনুপস্থিত থাকবে, তাই না? বাদী উপস্থিত, সেক্ষেত্রে বিবাদীর প্রতিকার হচ্ছে একবারে, তবে একবারে বেশি দিবেন। এই 25-এর সংশোধনীতে আপনার একবারে বেশি কিন্তু দিবেন। এই যে রুল 13-র আন্ডারে একবারই আপনি আবেদন করতে পারবেন। সর্বোচ্চ সাফিসিয়েন্ট কজ দেখাইতে হবে, যে আপনি কেন, হয়তো আপনার সমন সার্ভ হয় নাই, অথবা আপনি কোনো অসুস্থ ছিলেন, আপনি ওই দিন আসতে পারেন নাই, যে কোনো একটা কারণ দেখাইতে হবে, সাফিসিয়েন্ট কজ দেখাইতে হবে। তো বোঝা গেল এতটুকু? জি স্যার, এতটুকু বোঝা গেল স্যার। অর্থাৎ মামলাটাকে পুনরায় আপনি নিয়ে আসলেন। একটা মামলা খারিজ হয়ে গেছে, অথবা একটা মামলা আপনার একতরফা হয়ে গেছে, সেই মামলাগুলোকে আপনি পুনরায় নিয়ে আসলেন, রেস্টোরেশন। তাহলে আমরা দেখি যে আমাদের কোন টপিকে কোন অর্ডার আছে। হ্যাঁ, সমন আছে কোথায়? অর্ডার 5-এ।
আর অর্ডার 5 অ্যাপিয়ারেন্স আছে কোথায়? অর্ডার 9 এ। হ্যাঁ, 9 স্যার আর এক্সপার্টি ডিগ্রি আছে কোথায়? অর্ডার 9 এর রুল অর্ডার 6 9 রুল 6 এবং এবং 13। 13 স্যার হ্যাঁ, এক্সপার্টি ডিগ্রি। আর অর্ডার অ্যাডজার্নমেন্ট আছে কোথায়? মুলতবি আছে অর্ডার 17 এর অর্ডার রুল 1 এ। 17 রুল 1 এ স্যার হ্যাঁ, আর রেস্টোরেশন আছে অর্ডার 9 এর রুল 4, 9 এবং 13। এবং 13 তাহলে আমরা মোটামুটি এই বিষয়টা মনে রাখতে পারবো না? এই কয়েকটা রুল তো মনে রাখলে আপনি ভালো লিখতে পারবেন পরীক্ষার খাতায়। তাহলে এই কয়টা রুল কি মনে রাখা সম্ভব না আমাদের? এতটুকু যদি কষ্ট না করি তাহলে কি পরীক্ষা দিব আমরা? হ্যাঁ, এটুকু কিন্তু মনে রাখতে হবে। খুব বেশি কিন্তু না। দেখেন, সমন থেকে আপনার কয়েকটা রুল, তারপরে আপনার অ্যাপিয়ারেন্স থেকে কয়েকটা রুল, অ্যাপিয়ারেন্সের সাথে এক্সপার্টি ডিগ্রি, অ্যাডজার্নমেন্ট, তারপর হচ্ছে আপনার রেস্টোরেশন ইত্যাদি কিন্তু আপনার খুবই কমন একটা বিষয়। আপনার পরীক্ষায় কিন্তু বারবার আসে এগুলা। এখন আমরা দেখি যে বার কাউন্সিলে যে প্রশ্নগুলো আসে তার থেকে আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে আসছি যেগুলো আসার মতো বা আসতে পারে। এখানে প্রশ্ন আসতে পারে আপনার সমন কি, এর উদ্দেশ্য ব্যাখ্যা করো। তাহলে আপনি লিখতে পারবেন না সংজ্ঞা, তারপর হচ্ছে অর্ডার পাসের প্রভিশন এবং উদাহরণ, এই কাঠামোয় যদি উত্তর দেওয়া যায়। আমরা পারবো না এটা দিতে। এটা দেওয়া যাবে স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার সাবস্টিটিউটেড সার্ভিস কখন প্রযোজ্য? আমরা ওই যে পড়লাম অর্ডার 5 এর রুল 20। ঠিক আছে, অর্ডার 5 এর রুল 20, যখন আপনার সাধারণভাবে সমন সার্ভ করা যাবে না সেক্ষেত্রে সাবস্টিটিউটেড সার্ভিস আমরা প্রযোজ্য হবে ওই ক্ষেত্রে। হ্যাঁ, ব্যক্তিগত সার্ভিস সম্ভব না হলে আদালতের অনুমতিতে এটা বিকল্প পদ্ধতি। তাহলে আমরা লিখতে পারবো। বিগত দিনে যে প্রশ্ন এইভাবেই কিন্তু আসতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে পার্সোনাল অ্যাপিয়ারেন্স কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়ে যাবে। তারপরে বার কাউন্সিলে আর যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা দেখি যে কি কি ধরনের প্রশ্ন আসে। এক্সপার্টি ডিগ্রি কি এবং কিভাবে বাতিল হয়? অর্ডার 9, রুল 6, রুল 13, সাফিসিয়েন্ট কজ ও সমন ত্রুটির ভিত্তিতে বাতিল, এগুলো আমরা বিস্তারিত লিখবো তখন। হ্যাঁ, যদি প্রশ্ন আসে যে এক্সপার্টি ডিগ্রি কি এবং কিভাবে বাতিল হয়। তারপরে রেস্টোরেশন অফ স্যুট বলতে কি বোঝো? একটা মামলা কিভাবে রেস্টোরেশন করে, তো বিস্তারিত আমরা লিখতে পারবো না। এই যে রুল 9, রুল 4, রুল 13 বিস্তারিত লিখতে পারবো? কাজী মেহেদী হাসান ভাই, হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা যদি আসে যে রেস্টোরেশন অফ স্যুট বলতে কি বোঝো, তাহলে আমরা অর্ডার আপনার 9 এর রুল 4, 9 ও 13 অ্যাপ্লাই করবো এই ক্ষেত্রে। হ্যাঁ, সরি স্যার, নেটের প্রবলেমের জন্য স্যার আমি উত্তর দিতে পারিনি স্যার। পারা যাবে স্যার, ইনশাআল্লাহ পারা যাবে স্যার। আচ্ছা, 2025-এর সংশোধনীতে যেগুলো আসছে ওই যে আপনার 6 বার 4 বার, তারপর আপনার ওই বিবাদী একবারের বেশি আবেদন করতে পারবে না, এই বিস্তারিত বিষয়গুলো আমরা লিখতে পারবো না। তাহলে এইগুলোই আপনার প্রশ্নে কিন্তু ছোট ছোট করে আসতে পারে বা কোনো বড় প্রশ্নের কিন্তু আপনার বাড়তি ভাবে দিতে পারে। হ্যাঁ, তাহলে আমরা দেখি যে আমাদের সারসংক্ষেপটা কি পরবর্তী ধাপের। অ্যাডজার্নমেন্টের সীমা সর্বোচ্চ 4 বার 2025-এর সংশোধনীতে। এটা পাইছি কোথায়? 17 রুল 1 এর 3-তে। এক্সপার্টি, যেটা হচ্ছে এক্সপার্টি বাতিলের একই বিবাদীর জন্য একবারই কিন্তু এক্সপার্টি বাতিলের আবেদন করা যাবে। হ্যাঁ, এটা নতুন প্রবিষ্য।
এই 2025-এর। তাহলে আমাদের যেগুলো আপনার অ্যামেন্ডমেন্ট হয়েছে এই বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তো এই বিষয়গুলোকে কিন্তু মনে রাখতে হবে, কারণ পুরোনো বইতে কিন্তু এই বিষয়গুলো নেই। তারপরে হচ্ছে উত্তর কাঠামো আমরা কিভাবে লিখবো, ডেফিনেশন, প্রভিশন, এক্সপ্লানেশন, আমাদের DAWSC ফর্মুলা অ্যাপ্লাই করব। ঠিক আছে, 3টে ধাপে আমরা 5টা ওই যে ফর্মুলা এটা অ্যাপ্লাই করব। আর ডেভেলপমেন্ট সেশন সমাপ্ত এখন। এরপরে আমরা ডোমিনেট সেশনে যাব এবং আমরা দেখবো যে আমাদের ডোমিনেট সেশনে কি আছে। তো ডোমিনেট সেশনে আমাদের বলছে যে DAWSC এর প্রবলেম সলভিং, আমরা কিছু প্রবলেম সলভ করব। এই যে ডিফাইন, অ্যাপ্লাই, রাইট, সাপোর্ট অ্যান্ড কনক্লুশন, অর্থাৎ আমরা সংজ্ঞায়িত করব, তারপরে প্রযোজ্য ধারা দিব, তারপরে লিখব, সমর্থন দিব এবং উপসংহার দিব। এভাবে যদি আপনি লিখেন পরীক্ষক আপনাকে ভালো মার্কস দিতে বাধ্য বা দিবে ইনশাআল্লাহ। কারণ আপনার খাতাটা যদি সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে পারেন, প্রেজেন্ট করতে পারেন, আপনি শুধু ভালো আইন জানলে হবে না, আপনাকে প্রেজেন্ট করতে হবে সুন্দরভাবে। এটাই হচ্ছে বার কাউন্সিল লিখিত পরীক্ষার পূর্ব শর্ত, যে আপনার খাতাটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে। তো আমরা দেখি যে প্রবলেম 1 কি বলছে, সমন যথাযথভাবে সার্ভ না করেই আদালত এক্সপার্টি ডিগ্রি দিয়েছে, আইনগত প্রতিকার কি বলেন তো ভাই, একজনই কথা বলেন। যে সমন যথাযথভাবে সার্ভ না করেই যদি আদালত এক্সপার্টি ডিগ্রি দেয় তাহলে আইনগত প্রতিকার কি এর বলতে পারবেন? জি স্যার, এটা বাতিলের জন্য আবেদন করতে পারবে। এটা বাতিলের জন্য আবেদন করতে পারবে কোন অর্ডারে, কোন রুলে? মিথ্যা পারছি না স্যার। আচ্ছা আমরা দেখি অর্ডার, এটা হচ্ছে আপনার অর্ডার 9 এর রুল 13 দণ্ডরে আমরা বাতিলের আবেদন করতে পারবো। ঠিক আছে, জি তাহলে আমরা দেখি যে আমরা আমাদের যে DAWSC এই প্রবলেমটা কিভাবে সলভ করব। তো প্রথমত আপনি লিখবেন সমন সঠিকভাবে সার্ভ না হওয়া অর্ডার 5 লঙ্ঘন হয়েছে, অর্থাৎ অর্ডার 5 এর যে শর্ত আছে সে শর্ত তো পালন হয়নি, কারণ সঠিকভাবে সার্ভ হয়নি। আপনার প্রবলেমেটিক কোশ্চেনে কি বলছে যে যথাযথ সার্ভ হয়নি, এটাই কিন্তু আপনার কোশ্চেনের মেইন পয়েন্ট। হ্যাঁ, তাহলে আপনি ডিফাইন করতে পারলেন যে সমন সঠিকভাবে সার্ভ না হওয়া হচ্ছে অর্ডার 5 লঙ্ঘন। তারপর আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে, অর্ডার 9 রুল 13, অর্ডার 9 রুল 13, সমন ত্রুটি প্রমাণিত হলে ডিক্রি বাতিলযোগ্য। যদি সমন ত্রুটি আপনি প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে আপনার ডিক্রি বাতিল হয়ে যাবে। এই যে এক্সপার্টি ডিগ্রি দিল, এক্সপার্টি ডিগ্রির ক্ষেত্রে বাতিল হয়ে যাবে ওই ডিগ্রিটা। তারপরে আপনি বিস্তারিত লিখবেন, বিবাদী রুল 13 এ আবেদন করে সমন সার্ভিসের ত্রুটি প্রমাণ করবে, বিস্তারিত লিখবেন। লেখার পরে তারপরে সাপোর্ট দিবেন কি দিয়ে, অর্ডার 5 রুল 9 থেকে 20 অনুযায়ী সঠিক সার্ভিস পদ্ধতি না মানলে সার্ভিস অবৈধ। 20 নম্বর পর্যন্ত রুল যাইতে হবে, কিন্তু এই উল্লেখ করতে হবে। হ্যাঁ, যে 9 থেকে 20, আমরা 9 থেকে 17 পর্যন্ত পাইলাম যে সাধারণ সার্ভিস, আর 20 পাইছি কি সাবস্টিটিউটেড সার্ভিস, বিকল্প। তাহলে আপনার এই 9 থেকে 20 পর্যন্ত অনুযায়ী যদি একটা পদ্ধতিও সঠিকভাবে না মানে তাহলে সার্ভিস অবৈধ, এইটা লিখবেন সাপোর্টে। ঠিক আছে, এবং পরবর্তীতে আপনি কনক্লুশন দিবেন। আদালত স্যার অ্যাপ্লাই আর সাপোর্টে স্যার শুধু ধারা দিয়ে স্যার ব্যাখ্যা দিতে হবে আর কি। আর হচ্ছে আপনার আর রাইটে স্যার বিস্তারিত লিখতে হবে। বিস্তারিত লিখবেন কিভাবে কি করবেন, ওটা তো স্বাভাবিকভাবে একটা গল্প আকারে মানে প্যারা আকারে লিখবেন। জি স্যার। আপনার যদি মেইন পয়েন্ট মুখস্থ থাকে আপনি এখান থেকে 2 লাইন 4 লাইন 5 লাইন লিখতে পারবেন না? পারা যাবে স্যার ইনশাআল্লাহ। আর অবশ্যই একটা কনক্লুশন দিবেন যে আদালত সন্তুষ্ট হলে ডিক্রি বাতিল করে পুনরায় শুনানি, আদালত সন্তুষ্ট হলে ডিক্রিটা বাতিল করে পুনরায় শুনানি হবে, যেটা 2025 সালের সংশোধনী অনুযায়ী একবারই সুযোগ পাবে বিবাদী। এই বিষয়টা স্বাভাবিক, কিন্তু অল্পতে আপনি শেষ করবেন।
খাতার মানও ভালো থাকবে, লেখার মানও ভালো থাকবে। তারপরে আমরা দেখি যে আরেকটা প্রবলেম দেখি, একটু আনমিউট করে রাখেন, কথা বলার সময় শুধু মিউট করে রাখেন, আনমিউট করবেন শুধু কথা বলার সময়। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এখানে বলছে যে বাদী উপস্থিত না হওয়ায় মামলা খারিজ। বাদী উপস্থিত হয় নাই, মামলা খারিজ হয়েছে, কিভাবে রেস্টোরেশন হবে? তাহলে আমরা রুল 8 এবং রুল 9 এর সংযোগটাকে কিন্তু শনাক্ত করতে হবে, আমাদেরকে ডিফাইন করতে হবে যে রুল 8 এ আপনার বিবাদী উপস্থিত, বাদী অনুপস্থিত, মামলা খারিজ হয়েছে, আর রুল 9 এ এই খারিজটাকে আপনি রেস্টোরেশনের করতে পারবেন রুল 9 এর আন্ডারে। এই দুইটাকে শনাক্ত করতে হবে। তাহলে আমরা দেখি কিভাবে শনাক্ত করব। আমাদের DAWSC মেথডে আমরা বাদীর অনুপস্থিতিতে মামলা খারিজ, এটা হচ্ছে অর্ডার 9 রুল 8। তারপরে আমরা অ্যাপ্লাই করব কি, অর্ডার 9 রুল 9 রেস্টোরেশনের প্রতিকার চাবো। ঠিক আছে, আদালতে আমরা রেস্টোরেশনের দরখাস্ত দিতে পারবো। আর তারপরে আপনি রাইট সেকশনে বাদী রুল 9 এ আবেদন করে উপস্থিতির সাফিসিয়েন্ট কজ প্রমাণ করবে, বিস্তারিত লিখবেন এখানে। লেখার পরে আপনি তারপর একটা সাপোর্ট দিবেন। কি সাপোর্ট দিবেন? যে আবেদন ব্যর্থ হলে বাদী নতুন মামলা দায়েরে বাধাপ্রাপ্ত, তবে আপিলের অধিকার থাকে। ওই আবেদনটাও যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে নতুন মামলা কিন্তু আর দায়ের করতে পারবে না, তবে আপিলের অধিকার থাকবে। এই বিষয়টা বুঝছেন এখান থেকে, যে যদি বাদী রেস্টোরেশনে আবেদন করে সেটা যদি ব্যর্থ হয়, সেই আবেদন যদি খারিজ হয়, তাহলে উনি আপিল করতে পারবে, কিন্তু নতুন করে মামলা করতে পারবে না কিন্তু। আর কনক্লুশন দিবেন, আদালত সন্তুষ্ট হলে খারিজাদেশ প্রত্যাহার করে মামলা পুনরুদ্ধার করবে। আদালত যদি সন্তুষ্ট হয় সেক্ষেত্রে খারিজাদেশ প্রত্যাহার করে মামলাটাকে রেস্টোরেশন করবে। তারপরে আমরা দেখি যে থাকলে স্যার আদালত সন্তুষ্ট হবে স্যার। হ্যাঁ যথেষ্ট, হ্যাঁ আপনার যদি আপনার তো যথেষ্ট কারণ দেখাইতে হবে। তারপরে আমরা আরেকটা বিষয় দেখি যে বিবাদী অসুস্থ থাকায় হাজির হতে পারেনি। বিবাদী অসুস্থ, তিনি হাজির হইতে পারেন নাই। তাহলে এক্সপার্টি ডিগ্রি বাতিলের উপায় কি? এখন এক্সপার্টি ডিগ্রি হয়ে গেছে ওনার বিরুদ্ধে, এখন আপনি তার আইনজীবী, আপনি কি করবেন? বিবাদী অসুস্থ ছিল, উনি হাজির হইতে পারেনি। আর এটা কিন্তু 2025 সালের সংশোধনীতে একবারই করা যাবে, করা যাবে কিনা এটাও বিষয়টা লিখতে হবে। হ্যাঁ, লিখলে আপনার মার্কস কিন্তু বেশি হবে। ডিফাইন করবেন অসুস্থতাজনিত কারণে অনুপস্থিতি সম্ভাব্য সাফিসিয়েন্ট কজ। কারণ অসুস্থতাজনিত কারণে যদি কেউ অনুপস্থিত থাকে সেটা কিন্তু একটা সাফিসিয়েন্ট কজ। তাহলে আদালত আপনার ডিগ্রি বাতিলের আবেদন করবেন কোন রুলের আন্ডারে? রুল 13 এর আন্ডারে। অর্ডার 9 এর রুল 13 এর আন্ডারে এক্সপার্টি ডিগ্রি বাতিলের আবেদন করতে পারবো। আমরা পড়ছি না আগে প্রথম পার্টে? হ্যাঁ, তাহলে আমরা ওইটা অ্যাপ্লাই করব। তারপরে আমাদের রাইট সেকশনে আমরা বিবাদীর চিকিৎসা সনদ সহ আবেদন কিভাবে করবে বিস্তারিত আলোচনা করবেন, যে বিবাদী চিকিৎসা সনদ সহ আবেদন করবে রুল 13 এর আন্ডারে, এবং তারপরে আদালত যদি সন্তুষ্ট হয় আদালত ডিগ্রিটাকে বাতিল করতে পারে। এতটুকু লিখলেই যথেষ্ট। তারপরে আপনি দেখবেন সাপোর্টে দিবেন কি, আদালতকে সন্তুষ্ট হতে হবে যে অসুস্থতা প্রকৃত এবং হাজিরা না হওয়া একমাত্র কারণ ছিল অসুস্থতাই। এটা যদি প্রমাণ করতে পারে সেক্ষেত্রে বাতিল করবে। তারপরে আপনি কনক্লুশন দিবেন, আদালত সন্তুষ্ট হলে ডিগ্রি বাতিল, তবে 2025 সংশোধনী অনুযায়ী এই বিবাদী ভবিষ্যতে দ্বিতীয়বার এই সুযোগ পাবে না, একবারই এই সুযোগটা পাবে বাতিলের। তাহলে আমরা দেখি যে অর্ডার ও রুল নম্বর অবশ্যই কিন্তু লিখতে হবে সিপিসির ক্ষেত্রে। এগুলা আপনি যদি রুল বা অর্ডার ভুল লেখেন আপনার কিন্তু মার্কস কাটা যাবে।